হ্যালো বন্ধুরা, দেখো আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এসেছি এবং তোমরা জানো অর্গানিক কেমিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস 11-এর জন্য। তোমাদের এই চ্যাপ্টারটা থেকে মোট 7 নম্বরে কোশ্চেন আসে, ঠিক আছে? তোমাদের কেমিস্ট্রি প্রথমে আমি একটু কেমিস্ট্রি কত রকমের হয় সেটা আমি একটু বলি। দেখো ভালো করে শোনো, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে, ভীষণ ভালো করে করতে হবে। দেখো কেমিস্ট্রি 3 রকমের হয়। একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেখানে আমরা পর্যায় সারণীর বিভিন্ন রকমেরই আলোচনা করব। পর্যায় সারণীর যে মৌলগুলো তাদেরকে নিয়ে বিশ্লেষণ করব। একটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে তোমরা জানো সাম্যাবস্থা, থার্মোডায়নামিক্স তোমরা পড়ে এসছো, ওগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির অংশ। এবং আজকে আমরা এই অর্গানিক কেমিস্ট্রি যেটা আমরা পড়ব, এই অর্গানিক কেমিস্ট্রি আসলে হচ্ছে কার্বনের বিভিন্ন রকম যৌগগুলিকে নিয়ে আলোচনা। কার্বনের বিভিন্ন রকম যৌগগুলিকে নিয়ে আলোচনাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অংশ। দেখো ভালো করে দেখো, চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে আমাদের করতে হবে। আজকে আমি প্রধানত এই অর্গানিক কেমিস্ট্রির ধারণা যে হিস্ট্রি সেটা নিয়ে আলোচনা করব এবং আংশিক কিছুটা আমরা মেন যে অংশ তোমাদের সিলেবাসের সে অংশটা নিয়ে পড়াশোনা করব। এবং তোমরা যারা যারা জানো যে অর্গানিক কেমিস্ট্রি হিস্ট্রি সম্বন্ধে ভালো তাদের ধারণা রয়েছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা ইনটু 2 স্পিডে দেখো, ঠিক আছে? দেখবা তোমরা এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেখো, তাহলে কি হবে, তোমরা এই কি আমি আলোচনা করেছি সেগুলো তোমরা একটু বুঝে নেবে। দেখো আমরা শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, যাকে আমরা বাংলায় বলি, এবং অনেকে একে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জিওসি বলেও কিন্তু জানে। চ্যাপ্টারটা পরীক্ষার খাতিরে তো দেখতেই পাচ্ছ 7 নম্বর। ক্লাস 12-এও কিন্তু তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। খুব খুব ভালো করে করবে। এখন যদি ভালো করে করো, ক্লাস 12-এ কিন্তু তোমাদের পথ কিন্তু একেবারে সুন্দর হয়ে থাকবে। সমস্ত বেসিক যে ধারণা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে করো কিন্তু, ঠিক আছে? দেখো আমরা শুরু করছি। এই যে তাহলে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন মানে আমরা কি জানলাম? রসায়নের যে শাখায় আমরা কার্বনের বিভিন্ন রকমের যে যৌগগুলো তাদেরকে নিয়ে বিশ্লেষণ করব, তাদেরকে নিয়ে আলোচনা করব, সেটাই হলো অর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রির সংজ্ঞা আমরা কি বলবো? যে কার্বনের বিজ্ঞানের যে শাখায় বা রসায়নের যে শাখায় রসায়নের যে শাখায় কার্বনের বিভিন্ন যৌগগুলি নিয়ে আলোচনা করা হয় তাই জৈব রসায়ন। দেখো তাহলে রসায়নের যে শাখায় আমরা কার্বনের বিভিন্ন রকমের যে যৌগ তাদেরকে নিয়ে বিশ্লেষণ করছি, সেটাই হলো জৈব রসায়ন। এবং দেখো এই যে জৈব যে এই যে কার্বনের এই যে যৌগ, কার্বনের যে যৌগ, এই কার্বনের যৌগগুলি কিন্তু বাস্তবে আসলে জৈব যৌগ। তাহলে কার্বনের যে যৌগ তাদেরকে কিন্তু আমরা বলি জৈব যৌগ, ঠিক আছে? একটু নোট করবে, এগুলো যেগুলো আমি লিখবো একটুখানি নোট করবে। দেখো এই প্রাথমিক অবস্থায় বিজ্ঞানীরা কিন্তু মনে করতেন, একবারে প্রথম দিকে প্রাচীনকালে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা ছিল এই জৈব যে
যে যৌগগুলো না, এদের প্রধান উৎস বা এগুলো আমরা প্রধানত পেয়ে থাকি লিভিং সোর্স থেকে। কোথা থেকে? লিভিং সোর্স বা জৈব যৌগগুলো আমরা প্রধানত পেয়ে থাকি যেগুলো জীবিত সোর্স, যেগুলো বেঁচে আছে যে সোর্সগুলো, তাদের থেকে আমরা পাই। এদের মধ্যে কারা থাকবে? ভাবো অ্যানিমাল, কোনো একটা প্রাণী। দেখবা প্রাণী যখন মারা যায় তাকে যখন আমরা পুড়িয়ে দিই আমরা কাঠ কয়লা পাই। আবার উদ্ভিদকেও যদি আমরা পোড়াই তাও কিন্তু আমরা কাঠ কয়লা পেয়ে থাকি। তাহলে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মে গেছিল যে জৈব যে যৌগগুলো তাদের যে প্রধান উৎসই কিন্তু কোনো একটা লিভিং সোর্স, বা একটা লিভিং সোর্স থেকে আমরা জৈব যৌগগুলো প্রধানত পেয়ে থাকি। ক্লিয়ার? এবার একজন বিজ্ঞানীটার নাম আমি লিখছি বার্জেলিয়াস। বিজ্ঞানীর নাম বার্জেলিয়াস নামে একজন বিজ্ঞানী রয়েছেন। তিনি আবার বলছেন যে এই যে জৈব যৌগ বা একটা প্রাণীর মধ্যে একটা এনার্জি থাকে, এনার্জিটা হচ্ছে ভাইটাল এনার্জি। তিনি কি বললেন? এই এনার্জিটা হলো ভাইটাল এনার্জি। বলা হচ্ছে প্রাণীদের মধ্যে বা লিভিং সোর্সগুলোর মধ্যে একটা ভাইটাল এনার্জি আছে, মানে একটা শক্তি। মানে তিনি বোঝাতে চাইছেন যে একটা গাছ মাটিতে রয়েছে, মাটি থেকে ও গাছটা ধীরে ধীরে বেড়ে উঠছে। তাহলে গাছটা কি নিজে নিজে বেড়ে উঠতে লাগলো? মোটেই তো তা নয়। গাছটা বেড়ে ওঠার পেছনে নিশ্চয় একটা এনার্জি রয়েছে, একটা শক্তি। তোমরা যারা ভগবানে বিশ্বাস রয়েছে তারা বলবে সৃষ্টিকর্তা, এরকম বলবে। তাহলে ঠিক এইরকম করে একটা বিষয় বলতে চাইলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি বললেন একটা ভাইটাল এনার্জি রয়েছে, এবং এই ভাইটাল এনার্জিটা আমরা কখনোই পরীক্ষাগারে তৈরি করতে পারবো না। অর্থাৎ যেহেতু ভাইটাল এনার্জিটাকে আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারছি না, তার অর্থই হলো জৈব যৌগগুলিকেও আমরা কিন্তু পরীক্ষায় তৈরি করতে পারবো না। ক্লিয়ার? তাহলে তিনি কি বললেন? যে জৈব যৌগগুলিকে তিনি বললেন জৈব যৌগগুলিকে পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না। তাহলে এটা কিন্তু তোমরা বুঝতে পারলে যে কি বললেন বিজ্ঞানী বার্জেলিয়াস। বললেন যে ভাইটাল এনার্জি তো কোনোদিনও পরীক্ষাগারে তৈরি করা যাবে না। তার অর্থই হলো আমরা কিন্তু পরীক্ষাগারে কোনো রকম জৈব যৌগের সৃষ্টি করতে পারবো না। তাহলে এই যে ধারণাটা, এটা কিন্তু বলা যেতে পারে একটা কোনো রকম, এই ধারণাটা কোনো রকম কিন্তু ভিত্তি নেই। এটা একটা ভ্রান্ত ধারণা, যেটা পরবর্তীকালে, তাহলে এই ধারণাটা ভুল, কিন্তু পরবর্তীকালে একজন বিজ্ঞানী নাম ফ্রেডরিক ভোলহার এই নামে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন? তিনি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে সর্বপ্রথম তৈরি করলেন ইউরিয়া। তিনি কি করলেন? তিনি সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তৈরি করলেন ইউরিয়া, এবং পরীক্ষাগারে তিনি এটা তৈরি করলেন। তাহলে সামগ্রিকভাবে আমরা কি বুঝতে পারলাম? যে বার্জেলিয়াসের যে ধারণাটা ছিল সামগ্রিকভাবে, সেটা কিন্তু একটা ভ্রান্ত বা একটা ভুল ধারণা ছিল, যেটা কে ভাঙলেন? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ভাঙলেন। একটা অ্যামোনিয়াম, তিনি একটা ইনঅর্গানিক কম্পাউন্ড বা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি ইউরিয়া প্রস্তুত করলেন, এবং এই ইউরিয়াই কিন্তু পরীক্ষাগারে সৃষ্ট সর্বপ্রথম জৈব যৌগ। মনে থাকবে? তাহলে দেখো আমি এই সমীকরণটা লিখছি, দেখো NH4 CNO অ্যারো NH2 CO NH2।
মনে থাকবে? তাহলে দেখো, তাহলে তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এবং এখান থেকে দেখো সৃষ্টি হচ্ছে কি ইউরিয়া। তাহলে এটা কি, এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি ভাবে কিন্তু এই যে কি বিষয়টা হয়েছে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এবং এই ফ্রেডরিক ভোলারের পরবর্তীকালেও আরেকজন বিজ্ঞানী কোলবে, নামটা একটু নোট করবে, বিজ্ঞানী কোলবে সর্বপ্রথম তিনি আবার এই 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 ইউরিয়া প্রস্তুতির পর তিনি আবার অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলেন। অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলেন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি কিন্তু এই যে বিষয়টা, এই হিস্ট্রিটা কিরকম করে তৈরি হলো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু স্ক্রিনশট তুলে নেবে। দেখো তাহলে আমরা কি বুঝলাম, যে রসায়নের যে শাখায় আমরা কার্বনের বিভিন্ন রকম যৌগগুলি নিয়ে আলোচনা করি সেটাই হলো অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এবং এখানে দেখো কার্বনের যে যৌগ তারাই জৈব যৌগ, এবং এই জৈব যৌগগুলো প্রাথমিক অবস্থায় বিজ্ঞানীরা মনে করতে লাগলেন যে জৈব যৌগের প্রধান উৎস হলো কোনো একটা লিভিং সোর্স, এবং এটা নিয়ে বিজ্ঞানী বার্জেলিয়াস বললেন এটার মধ্যে একটা ভাইটাল এনার্জি রয়েছে এবং জৈব যৌগগুলিকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার যেটা কি করলেন, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি ইউরিয়া প্রস্তুত করলেন এবং বিজ্ঞানী কোলবে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করে দেখিয়ে দিলেন যে পরীক্ষাগারেও কিন্তু জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। ঠিক আছে, এবার দেখো আমরা এই যে তাহলে জৈব যৌগ সম্বন্ধে কিন্তু বিজ্ঞানীদের একটা ধারণা পাল্টিয়ে গেল। এই যে কথাবার্তা, এই যে ধারণাটা দিলেন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার এবং বিজ্ঞানী কোলবে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করে, সেটা কিন্তু মানুষের মনে একটা দাগ কাটলো। এবং মানুষরা বিজ্ঞানীরা যখন জৈব যৌগগুলো প্রস্তুত করতে থাকলেন, তারা দেখতে পেলেন যে হ্যাঁ ফ্রেডরিক ভোলার তো ঠিক বলেছিলেনই, কিন্তু আরো কয়েকটা কথা জুড়ে দেওয়া যায়। কি সংজ্ঞার সাথে, সংজ্ঞা যেটা প্রথম ছিল তার সাথে আর কয়েকটা কথা তারা জুড়ে দিলেন। কি বললেন, যে সমস্ত যৌগগুলিতে প্রধান যৌগরূপে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকবে, এছাড়াও কিছু অপ্রধান যৌগরূপে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অথবা কিছু কিছু হ্যালোজেন উপস্থিত থাকতে পারে। হ্যালোজেন উপস্থিত যদি থাকে তাহলেই কিন্তু আমরা তাকে জৈব যৌগ বলে মেনে নেব। তাহলে তারাই হলো জৈব যৌগ। তাহলে আমি কি বললাম, যে সমস্ত যৌগগুলিতে প্রধান যৌগরূপে কার্বন আর হাইড্রোজেন তো উপস্থিত থাকবেই, তাছাড়াও থাকবে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অথবা হ্যালোজেন, তারাই হচ্ছে কি জৈব যৌগ। দেখো এবং এবং এই যে যেমন আমি কয়েকটা দেখো, এবং আরেকটা দেখো আমি বলি যে যখন শুধুমাত্র থাকবে কার্বন এবং হাইড্রোজেন, যখন থাকছে শুধু আছে কার্বন এবং আছে শুধুমাত্র হাইড্রোজেন, তখন তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। তখন তাকে আমরা কি বলবো, হাইড্রোকার্বন। তখন তাকে আমরা কি বলছি, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, ঠিক আছে। যখন শুধুমাত্র থাকছে কি কার্বন আর হাইড্রোজেন, তখন সেটা হাইড্রোকার্বন। দেখো আমি একটা হাইড্রোকার্বনের দেখো উদাহরণ দিচ্ছি, দেখো যেমন হচ্ছে CH4। তোমরা জানো মিথেনের সংকেত CH4, তাহলে এটা মিথেন। আবার দেখো C2H4, এটা কি C2H4 ইথিলিন। তাহলে দেখো এগুলোতে শুধুমাত্র কার্বন আছে আর দেখো হাইড্রোজেন আছে। আবার এই ইথিলিন দেখো এখানেও শুধু কার্বন আছে, এদিকে হাইড্রোজেন আছে। আবার দেখো আরেকটা বলি C2H2 অ্যাসিটিলিন। C2H2 অ্যাসিটিলিন। তাহলে এখানেও দেখো শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে।
তাহলে কিন্তু এরা কারা? এরা হলো হাইড্রোকার্বন। এবার দেখো আমি কয়েকটা কার্বন আর হাইড্রোজেন রয়েছে, তার সাথে অক্সিজেন এগুলোও রয়েছে, এগুলো আমি দেখাই। দেখো একটু দেখো, যেমন দেখো CH3 কার্বন আর হাইড্রোজেন রয়েছে, তার সাথে আছে অক্সিজেন OH। এখানে অক্সিজেন রয়েছে, এদিকে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এখানে। তাহলে দেখো এখানে কিন্তু তোমার এটা কিন্তু একটা জৈব যৌগ। কেন জৈব যৌগ বলো তো? কারণ দেখো এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, আবার অক্সিজেন আছে। তাহলে দেখো তোমার কিন্তু এটা যে সংজ্ঞার সাথে মিলছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, তাহলে এটা একটা জৈব যৌগ। এটার নাম কি? এটার নাম হলো মিথানল। ঠিক আছে, মিথানল। আরো কয়েকটা আমি উদাহরণ বলি। দেখো আর একটা উদাহরণ বলি, যেমন হচ্ছে দেখো CH3SH। তো দেখো এখানে সালফার আছে, আছে না সালফার? তাহলে এইখানে সালফার আছে, এটা কি দেখো, এটা এর যে নামটা, এটা কি CH3SH, এর নামটা কি? মিথাইল মার্কেপটন। মিথাইল মার্কেপটন। তাহলে এগুলো হচ্ছে দেখো, এটা দেখবা মিথাইল মার্কেপটন তোমার এলপিজি গ্যাসে কিন্তু বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। তো এগুলো তোমাকে এখন নাম মুখস্থ করতে হবে না, আমরা পরবর্তীকালে দেখবা প্রচুর এরকম এক্সাম্পল দিব, আর কিরম করে নাম আমরা নিজে থেকে দেখবা বানাবো। মানে পুরো সেশনটা শেষে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এগুলো সব নিজেরা তোমরা নাম বানিয়ে বানিয়ে বলছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথাইল মার্কেপটন। তাহলে দেখো এখানে সালফার উপস্থিত রয়েছে, কার্বন আর হাইড্রোজেনটা কমন, এছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এগুলো কিন্তু উপস্থিত থাকবে। দেখবে তাহলে এটা ভালো করে। এবার দেখো তোমার শুধুমাত্র যে ভাবো কার্বন আছে বলেই যে সেটা তোমার কার্বন, আমি বললাম না প্রথমে যে কার্বন এই যে যৌগ, তারাই জৈব যৌগ। তাহলে এই যে ধারণাটা, এটা কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। তো তুমি তো আমাকে এসে বলবা যে কার্বনের যৌগ, তাহলে CO2 কার্বনের দিকে লেগে আছে, এটাও হচ্ছে একটা জৈব যৌগ। না, এখানে দেখো হাইড্রোজেন নেই, কার্বনের সাথে হাইড্রোজেনটাকে উপস্থিত থাকতে হবে, তাহলে তারপরে অক্সিজেন থাক না, অসুবিধা নাই, তাহলে সেটা একটা জৈব যৌগ। কিন্তু দেখো এখানে কার্বন আর অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, তো এটা কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। আবার দেখো কার্বন মনোক্সাইড CO, এটাও কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, কারণ দেখো এখানে শুধুমাত্র কার্বন আছে আর অক্সিজেন আছে। তাহলে এরা কারা? এরা হলো সব ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড পড়বে এটা ভালো করে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? এটা নোট করবে খাতায়। এবার দেখো আমরা তোমার একটা প্রশ্ন ভাব দিল যে এই যে CCl4, এটা কি কোনো জৈব যৌগ না এটা অজৈব জৈব যৌগ? এটা কি বলো তো তোমাদের নিজেদের বুদ্ধি থেকে। এটা তোমাদের দেখে সম্ভবত মনে হবে যে এটা একটা অজৈব জৈব যৌগ, ইনঅর্গানিক কম্পাউন্ড, কিন্তু না। কারণ দেখো এইখানে এই যে ক্লোরিন যেটা এসেছে, এটা কিন্তু আসলে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এসছে। মানে দেখো মিথেনের CH4 সাধারণ গঠন যদি আঁকি এরকম করে, তাহলে এদিকে একটা H, এদিকে H, এদিকে H, এই H গুলোকে প্রতিস্থাপিত করে এসেছে কে? Cl। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় ছোট্ট করে যে CCl4 কি কোন রকম ইনঅর্গানিক কম্পাউন্ড না অর্গানিক, তাহলে কি তুমি একেবারে বলে দিবে যে CCl4 একটা অবশ্যই ইনঅর্গানিক কম্পাউন্ড নয়, একটা অর্গানিক কম্পাউন্ড। তার কারণ কি? এখানে হাইড্রোজেন গুলোকে প্রতিস্থাপিত করে Cl এসেছে। এরকম কিন্তু মাঝে মধ্যে তোমার কোশ্চেন দিতে পারে। তাহলে আমরা আধুনিক একটা সংজ্ঞা পেলাম। তাহলে এই সামগ্রিক ধারণা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জৈব যৌগগুলো আসলে
হাইড্রোকার্বন যেগুলো দেখলাম আমরা, হাইড্রোকার্বন যেমন C2H2, মিথেন, এগুলো হাইড্রোকার্বন, অ্যাসিটিলিন, সব হাইড্রোকার্বন। এগুলো আসলে জৈব যৌগগুলো হলো হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন জাত। হয় হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হচ্ছে অথবা হাইড্রোকার্বন থেকে এসেছে, হাইড্রোকার্বন প্রতিস্থাপিত হয়ে এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম যে জৈব যৌগগুলো, জৈব যৌগগুলি আসলে এই যে জৈব যৌগ, এরা আসলে কি হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে জাত। ঠিক আছে? এবার দেখো আমরা কার্বনের, তাহলে আমরা কি বুঝলাম, কার্বনের যে ইতিহাস বা কার্বনের যে বিষয় সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। মানে হাইড্রোকার্বন জাত মানে কি, দেখো আমি একটু বলি, বা হাইড্রোকার্বন প্রতিস্থাপিত লিখলে কোনো অসুবিধা নাই। যে ভাবো CH4 মিথেন, তাহলে এখান থেকে ভাবো আমি কি করলাম, একটা হাইড্রোজেনকে মাইনাস করলাম, এবার একটা OH কে যুক্ত করলাম, তাহলে কি আমার আসছে দেখো, তাহলে আমার C, একটা হাইড্রোজেন মাইনাস করেছি, CH3OH, তাহলে এটা একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে OH, এই Hটাকে বাদ দিলাম, দিয়ে দেখো এটা তৈরি করলাম, করা যায়। তাহলে এটা একটা কিন্তু এটা কি, এটা একটা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। এবং এই যে যৌগটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি, এটা একটা হাইড্রোকার্বন, বুঝতে পারছো? তাহলে মোটামুটি তোমাদের কিন্তু একটা ধারণা জন্মালো এই সংক্রান্ত। এবার দেখো আমাদের পৃথিবীতে না এই কার্বনের যে যৌগগুলো, তাদের কিন্তু পরিমাণ কিন্তু খুব অল্প না। আমাদের পৃথিবীতে কার্বন যৌগগুলো প্রায় 20 লক্ষেরও বেশি যৌগ রয়েছে আমাদের পৃথিবীতে। তাই পৃথিবীতে কার্বন যৌগের যে সংখ্যা, পৃথিবীতে কার্বনের সংখ্যা, পৃথিবীতে কার্বন যৌগের সংখ্যা 20 লক্ষেরও বেশি। 20 লক্ষেরও বেশি কার্বন যৌগের সংখ্যা কত? 20 লক্ষেরও বেশি। আমাদের পৃথিবীতে এই কার্বন যৌগের যে সংখ্যাটা, ওটা কিন্তু 20 লক্ষেরও বেশি। কেন? কারণ কার্বনের দুটো ধর্ম রয়েছে, আমি ব্যাখ্যা করছি। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, আমি ব্যাখ্যা করছি, চিন্তা নাই, লিখে নাও, ক্যাটিনেশন ধর্ম। এবং আর একটা হলো সমবায়তা। এই দুটো ধর্মের কারণে কার্বনের যে সংখ্যা সেটা হলো 20 লক্ষেরও বেশি। এবং সাধারণ যে ইনঅর্গানিক কম্পাউন্ড, তার সংখ্যা কিন্তু 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ। তাহলে বুঝতে পারছো কার্বনের পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে 20 লক্ষেরও বেশি হচ্ছে শুধু কার্বন। এটা কেন? প্রথমত কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য। কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি দেখো, বলা হচ্ছে যে ধর্মের কারণে কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে যুক্ত হতে হতে একাধিক শৃঙ্খল গঠন করতে পারে, সেটাই হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। যেমন দেখো, এই যে কার্বন তো চতুস্তলকীয়, কার্বনের এরকম 4টে হাত, এই কার্বনেরও 4টে হাত, আবার এই কার্বনেরও 4টে হাত, এই কার্বনেরও 4টে হাত, এরকম কার্বনের কিন্তু 4টে হাত চলতে থাকছে। এবং তুমি ভাবতে পারবে না
তুমি ভাবতে পারবে না, এই যে এদিকে CH3 হলো, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH2, এরকম করে কিন্তু তোমার চলতে থাকবে, এরকম করে কিন্তু তোমার চলতে থাকবে, চলতে থাকবে এরকম করে। কার্বন পরমাণু কিন্তু যতদূর ইচ্ছা ওরা কিন্তু অনেক অনেক অবধি কিন্তু ওরা শৃঙ্খল গঠন করতে পারে। তাই জন্য পৃথিবীতে কিন্তু কার্বন যৌগের কিন্তু সংখ্যা প্রচুর, প্রচুর সংখ্যা। এবং কার্বনের যে এই ক্যাটিনেশন ধর্মের কারণেই কিন্তু এটা হচ্ছে। ক্যাটিনেশন ধর্মটা মোটামুটি বুঝতে পারলে। আর একটা হচ্ছে সমবায়বতা। সমবায়বতা কি? ভালো একটা যৌগ থেকে একটা যৌগ রয়েছে, এই যৌগটা থেকে আরো দুটো যৌগ সৃষ্টি হলো, যাদের মলিকিউলার স্ট্রাকচারটা একই রকম, গঠনটা একই রকম, কিন্তু তাদের যে ধর্ম, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু আলাদা। সেটা হলো তাদের সমবায়তা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখো, যেমন C2H6O, এটা হলো তোমার দেওয়া রয়েছে C2H6O। তাহলে তুমি এটাকে দু রকম করে দেখো, আমি ভাঙছি, দু রকম করে দেখো ভাঙছি। একটা দেখো C2H5OH, এটা একটা ভাঙলাম। আবার দেখো আমি ভাঙছি CH3 বন্ড O, বন্ড CH3। এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এই যৌগটা হচ্ছে অ্যালকোহল গোত্রীয় যৌগ, এটা অ্যালকোহল গোত্রীয়। আবার এটা হচ্ছে ইথার গোত্রীয়। তাহলে তুমি বুঝতেই তো পারছো যে একটা যৌগ থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু তাদের ধর্ম বিভিন্ন রকমারি হচ্ছে। কার্বনের এই সমবায়বতা ধর্মের জন্য কিন্তু আজকে পৃথিবীতে কার্বন যৌগের সংখ্যা প্রচুর। বুঝতে পারলে? তাহলে এটা ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভিডিওটা কেমন লাগলো জানাও। কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে বলো, সেই জায়গাটা আমি চেষ্টা করবো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে পুনরায় দেখা হচ্ছে। ভালো করে এই পোর্শনগুলো পড়ো, নেক্সট ভিডিওতে পরবর্তী পোর্শনগুলো নিয়ে আলোচনা করব।